নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রয়াত হলেন নানুর সুচপুর গণহত্যার একমাত্র সাক্ষী আব্দুল খালেক সাহেব। ট্রলারের ধাক্কায় গুরুতর আহত দম্পতি সিউড়িতে। ডিওয়াইএফ সহ বাম সমর্থিত সংগঠনের ডেপুটেশন গোহালিয়ারা পঞ্চায়েতে। নারীদের সম্মান রক্ষার্থে বিজেপির নারী সম্মান যাত্রা বোলপুরে। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত নকড্ডা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন আব্দুল খালেক সাহেব। নানুর সুচপুর গণহত্যার একমাত্র সাক্ষী ছিলেন আব্দুল খালেক সাহেব। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতা নিয়ে পুরন্দরপুর বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার 10 জুন সকালে আব্দুল খালেক সাহেব পরলোক গমন করেন। তার আত্মার শান্তি কামনার্থে আজ পুরন্দরপুর গ্রামে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে গ্রামে পৌঁছেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। তার এই মৃত্যুতে একজন একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীকে হারালেন। কাজল শেখ আব্দুল খালেকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ জানান, খালেক সাহেব সম্বন্ধে যতটা কথা বলবো ততটাই কম বলা হবে, কারণ এই বীরভূম জেলা তথা নানুরের তৃণমূল কংগ্রেসের ইতিহাসে ওর নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ সুচপুরের যে গণহত্যা হয়েছিল, যে 11 জন খেতমজুরকে নিষ্ঠুর নির্মমভাবে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়েছিল, তারপর এই খালেক সাহেব ছিলেন ওই কেসের প্রত্যক্ষদর্শী এবং উনি প্রধান সাক্ষী। ওই কেসের অনেকে, যারা কেসের রাইটার ছিল, লকুবউদ্দিন সাহেব, উনি বিক্রি হয়ে গেছেন, এটা অনেকে বিক্রি হয়ে গেছে। কিন্তু খালেক সাহেব মামাটি মানুষের এমন একজন সৈনিক ছিলেন যাকে টাকা পয়সা দিয়ে কেনা যায় নাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পরিবারে অবশ্যই একটা রেলের চাকরিও দিয়েছেন, এবং দল যতদিন ক্ষমতায় আছে খালেক সাহেবকে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মান দিয়েছি। কোনো সময় উনি নানুর ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির, কোনো সময় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, এখনও ওনার ওয়াইফ গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন। কারণ আমরা ওনাকে সবসময়ের জন্য সম্মান করি, শ্রদ্ধার চোখে দেখি। কারণ ওই মানুষটা যখন 2000 সালের 27শে জুলাই যে খেতমজুরকে নিষ্ঠুর নির্মম হত্যা করার পর, তারপর খালেক সাহেবকে গ্রাম ছাড়তে হয়েছিল। অনেক দিন বোলপুরেও ছিলেন, দলীয় কার্যালয়ে আমরা দেখেছি। তারপর ওনাকে দেখেছি কলকাতার তৃণমূল ভবনে থাকতে, ওনাকে দেখেছি দিদির বাড়িতে থাকতে। এভাবেই তিনি বামফ্রন্টে হারমাদদের হাত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য সারা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন, কিন্তু বামফ্রন্টের কাছে মাথা নত করেনি। ইনি হচ্ছেন সেই খালেক সাহেব। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, আমি বারবার গিয়ে খোঁজখবর নিয়েছি। আজকে উনি পরলোকগমন করেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানার জন্য আমি এসেছিলাম এবং সমবেদনা জানিয়েছি। যদি কোনো সময়ের জন্য কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ওনারা বললে সব দিক থেকে, আমি নয় আমার দল, ওই পরিবারটা পাশে থাকবে, এই অঙ্গীকার আমি করে এসেছি। কত বয়স হয়েছিল ওনার? ওনার বয়স 73 ইয়ার্স, 73 বছর বয়স। উনি মারা গেলেন আজকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়।
বিশেষ প্রস্তাব প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। 14 নম্বর জাতীয় সড়কে সিউড়ির নতুন পল্লী মোড়ে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ মঙ্গলবার 10 জুন। পথ অবরোধ ওঠাতে পুলিশের লাঠিচার্জ করা হয়। আজ সকালে সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় এই নতুন পল্লী মোড়ে ট্রলারের ধাক্কায় আহত হয় এক দম্পতি। স্থানীয়রা ভাঙচুর চালায় ট্রলারটিতে। তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নতুন পল্লী মোড়ে যান নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অবরোধ ওঠাতে লাঠিচার্জ করে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সিউড়ি থানার পুলিশ। প্রসঙ্গত, স্বামী স্ত্রী একটি সাইকেল চড়ে কর্মস্থলে যাওয়ার সময় নতুন পল্লী 14 নম্বর জাতীয় সড়কের উপর সাইকেল নিয়ে 10 চাকার লরির ভিতরে ঢুকে যায়। স্বামী অল্পের জন্য প্রাণে বেঁচে যান, কিন্তু তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতির জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গুরুতর আহত ব্যক্তির নাম সমীরণ দলুই। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, আমরা কিছু ইয়ে করিনি। এখানে সিভিক গুলো ডিউটি করে, যাই হোক ভুল ভ্রান্তিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পাড়ার একজন ছেলে খুব সিরিয়াস অবস্থা, সিউড়ি হসপিটালে ভর্তি, ওকে ওখান থেকে ট্রান্সফার করবে। আমাদের দাবি ওর পুরো ট্রিটমেন্টের খরচা দিতে হবে গাড়ি মালিককে। পুলিশ প্রশাসন এখন এসে বলছে গাড়িটা ছেড়ে দাও, ওর দায়িত্ব আমরা নিচ্ছি। বলছে স্যার বললো যে ওর ট্রিটমেন্টের দায়িত্ব নেবো। স্যার আপনাদের সামনে একবার বলে দিই যে ওর ট্রিটমেন্টের পুরো দায়িত্ব নিচ্ছে। খবর দিলে আমার মেয়েটা, আমি কাজে গেছিলাম, মেয়েটা খবর দিলে যে মামা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চলো তাই বলছে। কি করে হইলো বলছে, দেখো কি করে হইলো। এসে দেখছে এই অবস্থা, আমার দাদা একবার ভালো নাই, আর যা চাপা নিয়ে চলে গেছি। কোথায় লেগেছে? পায়ে, হাতে, জ্ঞান নাই। এখন বর্তমান নিয়ে গেল, এখানে রিস্ক নিল না, বলছে এখানে রিস্ক দেওয়া হবে না, বর্তমান ঠিক আছে। পাগুলো কিছুই ঠিক আছে, তারপর বর্তমান গাড়ি ধরেছে। হ্যাঁ ধরেছে। তারপরে কি করেছে জানি না, আমি তো দেখি না, ধরেছে না। আমার থেকে ভাঙে ভালো ভালো মানুষ ধরে নিয়ে গেল, তাদেরকে তেমন ছেড়ে দেয়। বড়াই তো দুষ করেছে। হ্যাঁ জ্ঞান একবারই হয়, না না ওরা একটু মেয়েকে দেয়, মেয়েটা সেরকম দেখা না। গাড়ি আসছে না আসছে, মানুষ দাঁড়িয়ে থাকবে তো ফোন ঘাটবে, নানা রকম গল্প করি। হ্যাঁ ফোন নিয়ে ব্যস্ত থাকে, না কিছুই করে না। মানে উঠিয়ে দিল ভাইয়ের নাম একটা বিভিন্ন দলে, একটা সমীরণ। আমার দাদার নাম সমীরণ দল। আমি আবার বোন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফসো বাম সমর্থিত সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, দুবরাজপুর বক্রেশ্বর এলাকার গোহালিয়ারা গ্রামে পানীয় জলের ব্যবস্থা সহ রাস্তাঘাট পরিষ্কার, নিকাশি ব্যবস্থা সহ একগুচ্ছ দাবি তুলে আজ মঙ্গলবার 10 জুন পঞ্চায়েতের সামনে তারা প্রধানকে একটি ডেপুটেশন প্রদান করেন। বেশ কয়েক দফা দাবি নিয়ে এদিন মিছিল করে এসে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাম সমর্থিত নেতৃত্ব কর্মীরা।
এদিন বীরভূম জেলার DYF এর সদস্য প্রিয় ভট্টাচার্য জানান, আমাদের বক্রেশ্বর লোকাল কমিটির অন্তর্গত গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েত দুর্গাপুর ব্লকে আমরা 4টি গণসংগঠন, কৃষক সভা, ক্ষেত মজুর, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং মহিলা সমিতি, আমরা 5 দফা দাবি নিয়ে আজকে গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছি। আমাদের প্রধান দাবি ছিল যে 100 দিনের কাজ এখন গোটা রাজ্যেই বন্ধ হয়ে গেছে, কোথাও 100 দিনের কাজ হচ্ছে না। ফলত যেটা হচ্ছে যে আমাদের গ্রামের ছেলেরা যারা গ্রামে আগে কাজ পেত তাদেরকে বাইরের রাজ্যে আমরা কাজের সন্ধানে চলে যেতে হচ্ছে। আমরা এই দাবি করেছি যে অবিলম্বে 100 দিনের কাজ চালু করার জন্য যা কিছু ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে। 2 নম্বর আমরা দাবি করেছি যে ক্ষেত মজুরদের আমাদের পঞ্চায়েতে কোনো লিস্ট নেই, কর্মহীন অবস্থায় থাকা মানুষের কোনো লিস্ট নেই, সেই মানুষের লিস্ট পঞ্চায়েতকে অবিলম্বে তৈরি করতে হবে। রাস্তাঘাটের বেহাল দশা গ্রাম পঞ্চায়েতে, যেসব জায়গায় রাস্তাঘাটের বেহাল দশা সেসব জায়গাতে রাস্তাঘাটগুলো সংস্কার করতে হবে, ড্রেনগুলো সংস্কার করতে হবে। এইসব স্থানীয় ব্যাপারগুলো নিয়েও আজকে ডেপুটেশন আমরা দিয়েছি। আপনাদেরকে প্রধান কি আশ্বাস দিল? প্রধান আশ্বাস দিয়েছেন, উনি বলেছেন যে আমরা ব্যাপারগুলো দেখব, আমাদের নজরে আছে, এই কথাটা উনি বলেছেন। কিন্তু আমরা যেটা বলে এসেছি প্রধানকে সেটা হচ্ছে যে আমরা কিছুদিন অপেক্ষা করব আমাদের দাবিগুলি নিয়ে, কিন্তু এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনার নাম? আমার নাম সুপ্রিয় ভট্টাচার্য। আপনার পরিচয়? আমি DYFI জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। ধন্যবাদ। অন্যদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ বলেন, যাক, শুনে খুশি হলাম যে বামফ্রন্ট সমর্থকরা এখনো আছে। বিধানসভায় তো 0 হয়ে গেছে। বীরভূম জেলা 52টা জেলা পরিষদের মধ্যে একটাও পায়নি। বীরভূম জেলা 11টা বিধানসভার মধ্যে একটাও পায়নি। আবার তারা কোত্থেকে এলো? 26-এ নির্বাচন এসেছে, ফুটেজ নেওয়ার চেষ্টা করছে। আর ওই পঞ্চায়েতে, গোয়ালিয়ার পঞ্চায়েতে কি প্রবলেম হয়েছে এখন আমার কাছে কোনো খবর আসেনি। আপনাদের কাছ থেকে বিষয়টা শুনতে পেলাম। তবে আমরা খোঁজ নিয়ে দেখব প্রশাসনিকভাবে ওই পঞ্চায়েতে যদি কোনো গণ্ডগোল থেকে থাকে আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমরা দায়বদ্ধ, জনসাধারণকে এর জবাব দেবো এবং কোনো কাজে কোনো ঘাটতি বা খামতি থেকে থাকলে অতি দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বাংলায় নারীদের সম্মান রক্ষার্থে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার ডাকে টুরিস্ট লজ মোড় থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বোলপুরে নারী সম্মান যাত্রায় বহু মানুষ পা মেলালেন। গতকাল সোমবার 9 জুন সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ রাজ্য জেলা নেতৃত্ব। এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আপনার সঙ্গে কোর্টে দেখা হবে, কি বলবেন? আইসির রেকর্ডিং ভাইরাল কাম করছি, আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করতে হবে এবং আইসির 2টো মোবাইল নিয়েছে কেন নিয়ে নেয়, তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারে। কাজল শেখ কি ভাইরাল করেছে? অডিওটা কি কাজল শেখ ভাইরাল করেছে?
বারবার বলবো না, ও তো একটা কর্মচারী। গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক এন্ড ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী। আমি ওর মালিককে হারিয়েছি। ও ভাইপোকে মাসে 10 কোটি করে টাকা দিচ্ছে, এখান থেকে তুলছে 25 কোটি। 10 কোটি করে টাকা দিচ্ছে, তাই ভাইপোর বলে বলিয়া। কাজলকে যখন অনুব্রত মুতো দিত, কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকে। কাকে কি বলছো? লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জিহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে। তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে। গতকাল সোমবার 9 জুন বোলপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি জানান, ভালো করে শুনে রাখুন, কথাটা মিলিয়ে নেবেন। বীরভূম জেলায় 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জিতবে, আর বিজেপিকে নাস্তা নাবুদ করে ছাড়বো। কথাটা মিলিয়ে নেবেন। শুভেন্দু অধিকারীর মুখে বারবার কাদেরের নাম উঠছে, কাদেরটা কি? সেটা ওনাকেই প্রশ্ন করুন। যিনি প্রশ্ন করছেন, যিনি কথা বলছেন, যিনি কাদেরের নাম করেছেন, তেনাকে প্রশ্ন করুন। তিনি তো তোলাবাজ বলে, তাকে তোলাবাজ বলে আখ্যা দিচ্ছেন। প্রমাণ করতে হবে। এমনি আমি তো বলেছি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেছেন। 99টা মিথ্যা কথা আমি তথ্য দিয়েছি আপনাদেরকে। আর যেটা সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি। কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, মুসলিম ঘরে জন্ম নিয়েছি। আমি সত্য কথা বলতে ভালোবাসি, সত্য কথা বলি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমি সৈনিক হয়েছিলাম, আছি, থাকবো। আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, এখনো থাকি না, ভবিষ্যৎ থাকবো না। আমি দলটা করি, এটা আমার নেশা, আমার পেশা নয়। উনি পেশা হিসেবে নিয়েছিলেন, তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে। আমি ঢুকবো না। আর আমাকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না, এই মামলা লাভ হবে না। এই মামলার সিবিআই তদন্তের দাবি করছে শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি আপনার ফোনও যাতে বাজেয়াপ্ত করা হয় সেই দাবি তিনি করছেন। আমার ফোন যখন চাইবে, আপনাকে সামনে বলছি আমি, আমার ফোনটা তখনই আমি দিয়ে দেবো। আমি দিতে প্রস্তুত আছি। কিন্তু উনি সিবিআই ইডি ছাড়া আর কি কিছু বোঝেন না। বাংলার পুলিশ আছে, বাংলার পুলিশ প্রশাসন আছে, তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয়ে তদন্ত করছে। এই বিষয়ে তদন্ত হোক, আমিও চাই তদন্ত হোক। উনি যে মিথ্যা কথা বলছেন তার জন্য আমি আগেই বলেছি কোর্টে দেখা হবে। কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন। সিবিআই ভয় দেখিয়ে, ইডি ভয় দেখিয়ে কাজল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না। কাজল শেখ ইডি সিবিআইকে ভয় পায় না। আমি জন্ম নিয়েছি মুসলিম পরিবারে, আমার একটাই বাবা, একটাই মা। স্বভাবতই জোর গলায় বারবার বলেছি, আজকেও বলছি, আমি উপরবেলা ছাড়া কাউকে ভয় পাই না। কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখিয়ে লাভ হবে না। কাজল শেখ সত্য পথে চলছে, চলবে। বীরভূম জেলায় যে অবৈধ যে কারবারগুলো চলছিল বিগত দিনে, সেগুলো সব বন্ধ করেছি, আগামী দিনেও করব। কোনো দুর্নীতির সঙ্গে কাজল শেখ যুক্ত ছিল না, এখনো নেই, আগামী দিনেও থাকবে না। কথাগুলো মিলিয়ে নেবে। দাদা, প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে যে কাজলের বারবারন্ত কমাবো, এই প্রসঙ্গে কি বলবেন? আমি তো আগেও বলেছি, উনি একটা সূত্র দিয়ে গেছেন, সিবিআই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের 19টা পঞ্চায়েত সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। সেটাই আমি করে যাচ্ছি, সেটাই আমি করে যাব। তাই উনি কি বললেন
সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন, ওনাকে কেউ লিখে দিয়েছে, সেই লেখাটা পড়ে পড়ে বলছেন, তার মানে উনি বীরভূম জেলার খবর রাখেন না। ওনাকে কেউ বলাচ্ছে, উনি সেটাই বলছেন। ওনাকে বলবো, আপনি বিরোধী দলনেতা আসন আছেন, একটা ভালো জায়গাতে আছেন, স্বভাবতই প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি। আমি প্রত্যেকটি বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলি, খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না। অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, লয়ারের মাধ্যমে উঠে এসেছি, আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি, লিফটে চড়ে নামিনি। স্বভাবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে, আমাকে ধমকে চমকে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম, আছি, থাকবো। লিখে দিয়েছেন বলছেন, এই লিখে দেওয়াটা কি আপনার দলের লোকজন লিখে দিয়েছে না ওদের দলের লোকজন? সে প্রশ্নটা ওনাকেই করা উচিত। লেখাটা আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনিও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।